স্টামোনিয়াম আমরা শুরু করেছিলাম, কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা দেখছিলাম স্টামোনিয়ামের মধ্যে অ্যাফেক্টেশন, তার গডের প্রতি তার যে ডেলুশন, গড কমিউনিকেটিং, সেটা দেখলাম, এবং সে কেন তার সাফারিং এ ইনডিফারেন্স থাকে সেই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। আমার মনে হয় যারা ক্লাস করেছেন অথবা ভিডিও দেখেছেন তারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি কোনো পেশেন্ট যখন আসবে আপনার কাছে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি তার সাথে কথা বললে 2-4টা রুব্রিক্স এমনি এমনি চলে আসে। রুব্রিক্স যদি আপনারা নিতে পারেন, আর জোর করে যখনই নিতে যাবেন তখনই দেখবেন যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো যাক, আজকে আমরা স্টামোনিয়ামের আঙ্গিকে একটা রুব্রিক্স দেখব। যদিও আমরা এর আগেও আলোচনা করেছি, সেটা হলো বোস্টার বার্গারেট। কমপ্লিট রেপার্টরিতে আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা আছে সিনথেসিস রেপার্টরিতে এরকম ভাবে বোস্টার বার্গারেট, আর কমপ্লিট রেপার্টরিতে আছে বোস্টার কমা বার্গারেট। আমি এর আগেও বলেছিলাম, দুইটা আমরা যখন কোনো রুব্রিক্সের মধ্যে কমা দিয়ে আরেকটা ওয়ার্ড পাই, এর অর্থ হলো এটা প্রথম ওয়ার্ড আর দ্বিতীয় ওয়ার্ড, এই দুইটার মিনিং একই, কাছাকাছি। এগুলা মডার্ন রেপার্টরি গুলাতে এইভাবে ফরমেশন করা আছে, কিন্তু এর আগের রেপার্টরি গুলাতে এগুলাকে অনেক সময় আলাদা আলাদা রুব্রিক্স করা হয়েছে। তখনকার প্রুভারদের বা তখনকার অথারদের দৃষ্টিভঙ্গি ছিল ডিফারেন্ট টাইপের। এখন আমরা একদম ব্রড স্পেকট্রামে এক জায়গায় সব ঢুকায় ফেলছি। তো কিছু তো পার্থক্য আছে হালকা পাতলা। তো বোস্টার হলো, আপনারা যদি ডিকশনারি মিনিং নিয়ে যান তাহলে আপনারা পাবেন দেমাগি বা দাম্ভিক। দেমাগি বা দাম্ভিক। তো বোস্টারের অর্থ হলো, এক নাম্বার অর্থ হলো এমন ব্যক্তি যিনি নিজের সম্পর্কে অতিরিক্ত গর্ব ও অহংকারের সাথে কথা বলেন। 2 নম্বর অর্থ হচ্ছে যিনি নিজের সাথে সম্পর্কিত কোনো বিষয়ের ব্যাপারে অতিরঞ্জিত ভাবে ও গর্বের সাথে কথা বলেন। তো একটা রুগী আসছে, এসে খুব গর্ব ভরে বলছে, ডাক্তার সাহেব, এই মাত্রার ব্যথা, আমার যে ব্যথাটা হচ্ছে, যে মাত্রা ব্যথা হচ্ছে, আমি এটা সহ্য করতে পেরেছি। অন্য কেউ হলে তা কিন্তু পারতো না। আমি বলেই সহ্য করতে পেরেছি, অন্য কেউ হলেও পারতো না। অন্য কেউ এইরকম পারতো না। অন্য কারো যদি এরকম ব্যথা হতো, সে পারতো না। এটা হলো বোস্টার। আবার রুগী এসে বলছে, ডাক্তার সাহেব, আমি খুব অল্প সময়ের মধ্যে অনেক টাকা উপার্জন করেছি, বা এমন অবস্থায় পৌঁছাইছি, হ্যাঁ, এত কম সময়ে কেউ আমার মতন কেউ অর্জন করতে পারেনি। এটাও কিন্তু বোস্টার। ডাক্তার সাহেব, স্যার, আমিও চেম্বার দিয়েছি, আমার সহপাঠীরাও চেম্বার দিয়েছি, তা আমি এই অল্প 3-4 মাসের মধ্যে যে পরিমাণ রুগী আমার কাছে আসে, আমি চেম্বার জমায় ফেলেছি, অন্য কারো পক্ষে এরকম সম্ভব না। এটাও কিন্তু বোস্টার। তাহলে বোস্টার হলো সব সময় নিজের সাফল্য, ভালো করে মনে রাখেন এবং মানে লিখে নেন, সব সময় নিজের সাফল্য, ক্ষমতা বা সহ্য শক্তি নিয়ে এমন ভাবে কথা বলে যাতে যেটা শোনার পরে সেই শুননেওয়ালা মানুষ, মানে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, তারা তার উপরে মুগ্ধ হয়, তাকে অসাধারণ মনে করে, তাই নাকি 3 মাসের মধ্যে চেম্বার বসায় ফেলছে, হ্যাঁ, প্রতিদিন 100টা করে রুগী দেখে। বুঝতে পারছেন? এগুলো বোস্টার। রুগী এমন ভাবে বলবে তার সাফল্যের কথা, তার সক্ষমতার কথা, তার সহ্য শক্তির কথা, যাতে অন্যজন, তাই নাকি, বাপরে বাপ, এইরকম মনে হয়। এটা হলো বোস্টার। তো ব্যক্তি কথা বলার সময় নিজের সম্পর্কে অনেক বেশি প্রাইড, ভ্যানিটি অথবা অহম তার মধ্যে থাকে বোস্টারে। এরা বলার সময় নিজের সম্পর্কে বা তার সাথে সম্পর্কযুক্ত বিষয়ে অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে, অতিরঞ্জিত করে বলে। বোস্টার আমরা বুঝে ফেললাম।
এবার হচ্ছে বার্গারেট। বার্গারেট হচ্ছে বড়াই করা, দম্ভ করা, হামবড়া ভাব দেখানো, এগুলো ডিকশনারি মিনিং। তো এই ব্যক্তি তার সম্পর্কে বা তার প্রতি সম্পর্কে খুব তার সাথে রিলেটেড জিনিসকে নিয়ে সে খুব বেশি গর্ব করে কথা বলে। আই এম দ্য বেস্ট, হ্যাঁ, আই এম ফরমোস্ট, মানে আমি শীর্ষস্থানীয়, এইরকম বলে, আমার থেকে আর কেউ নাই, এই আমি বেস্ট টিচার, আমি বেস্ট স্টুডেন্ট। তো এই ব্যক্তিটা তার অ্যাচিভমেন্ট নিয়ে বা তার পজিশন সম্পর্কে এমন ভাবে কথা বলে বা আত্মপ্রশংসা করে, এটাকে আমরা বলি বার্গারেট। তো এই দুই ওয়ার্ড, পোস্টার এবং বার্গারেট, এই দুই রুব্রিক্স আগে আলাদা ছিল। এই দুই রুব্রিক্সের যদিও কমা দিয়ে একই জায়গায় রাখা আছে, কিন্তু এই দুইটা ওয়ার্ডের ফিলিংস কিন্তু আলাদা, ফিল আলাদা। পোস্টারে যা আছে তার থেকে বেশি দেখাবে, তার থেকে বেশি বলবে, যাতে সামনের জন তার উপরে বেশি ইমপ্রেস হয়, তার উপরে সামনের জনের ইমপ্রেশন বেশি গ্রো করে, এটা হলো পোস্টার। আর বার্গারেট হচ্ছে কিছুটা আনপ্লিজেন্ট, কিছুটা আনপ্লিজেন্ট। এখানে ব্যক্তি তার নিজের বড়াই করে, ব্যক্তি তার নিজের বড়াই করে, তখন তার মধ্যে একটা গর্ববোধ থাকে, একটা গর্ব থাকে, যেটা অন্যদের শুনতে খারাপ লাগে। আপনার থেকেও আমি ভালো, তাহলে এটা আপনার শুনতে খারাপ লাগবে না? আপনি কি পারছেন, আমি তো এই করছি, আমি বেস্ট, আমি কি, আপনারা কিছুই জানেন না। ধরেন যে এইরকম কথা যখন বলবে, তখন সামনের জনের তার কথা সামনের জনের গায়ে বাঁধবে, আপনার খারাপ লাগবে, আপনার কাছে মনে হবে যে সে নিজের বড়াই করছে, করুক, কিন্তু আপনাকেও সে নিচু করতেছে, এরকম আপনার কাছে মনে হবে। কিন্তু পোস্টারে থাকা ব্যক্তি কখনোই সামনের জনকে ছোট করবে না। সে যখন কথা বলবে তখন সামনে জনের মধ্যে, মানে আমার সামনে যদি পোস্টার করা ব্যক্তি কথা বলে, তখন আমার খারাপ লাগবে না, আমার গায়ে বাঁধবে না। হ্যাঁ, সে নিজের মনের আনন্দে নিজের সম্পর্কে বলতে থাকবে, কিন্তু আপনার গায়ে সেটা বাঁধবে না। বুঝতে পারছেন দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য? দুটাই বড়াই করে। একটা পোস্টারের বড়াই আপনার কিচ্ছু মনে হবে না, বলছি বলুক রমিয়া, কিন্তু বার্গারের যখন বড়াই করবে তখন আপনার গায়ে বাঁধবে, আপনার খারাপ লাগবে, আপনাকে ছোট করবে, কারণ ওর মধ্যে ইগো বেশি আছে, ইগো বেশি দেখাচ্ছে, সে ভ্যানিটি দেখাচ্ছে। বুঝতে পারছেন? খুব সিম্পল পার্থক্য, এটা লিখে নেন। তো এখন প্রশ্ন হলো যে এই পোস্টার কেন করে একটা পার্সন, এরকম পোস্টিং করার দরকারটা কি? কারণ অন্যের সামনে ইমপ্রেশন বজায় রাখা, এই ইমপ্রেশনটা গ্রো করার জন্যই পোস্টিং করে। একটা সিম্পল সিচুয়েশনের কথা চিন্তা করেন, যে আপনাকে আমি কোনো জিনিস দিয়েছি, আপনাকে ওই যে আমরা ফেসবুকে এই ভিডিওগুলো দেখি, হ্যাঁ, ইন্টারভিউ বোর্ডে বলে যে এই যে আমার এই কলমটা বিক্রি করে দেখা, তো ওরকম আমি আপনাকে একটা জিনিস দিলাম, এটা আপনাকে বিক্রি করতে হবে। তখন আপনি কি করবেন? আপনি তখন এই ধরনের পেনটা আমি যদি বিক্রি করতে বলি আপনাকে, আপনি কি করবেন? এই পেনের যাবতীয় পজিটিভ যত গুণ আছে, পজিটিভ বিষয় আছে, যেগুলা কাস্টমারকে আকর্ষিত করবে। দেখেন এখানেও একটা পেন আছে, দুইটা পেন আছে, আমি আপনাকে এই পেনটা দিলাম বিক্রি করতে, এই পেন আছে, তাহলে আপনি কি করবেন? এটা এই পেন থেকে বেটার, তাহলে আপনাকে এই পেনের যত গুণ আছে সেই বিষয়গুলো আপনাকে কাস্টমারের সামনে একের পর এক আপনাকে বলে যেতে হবে, এবং সেটা কি এক্সাজারেট উপায়ে বলতে হবে, অতিরঞ্জিত ভাবে বলতে হবে, নাহলে তো মানুষ নিবে না। আপনি যদি বলেন যে এটা একটা পেন, এখানে সাদা, নিবে না। তা আপনাকে অনেক কিছু, এত হাতে নিবেন মনে হবে যে একদম কোমল কাশফুলের ছোঁয়া, তাই না? হাতে নেবেন বুঝতেই পারবেন না, ঘন্টার পর ঘন্টা লিখবেন, কোনো কালি বাইর হবে না, এক্সট্রা কালি জমবে না, হ্যান ত্যান, মানে এক্সাজারেট করে, অতিরঞ্জিত করে আপনি বলবেন। কেন বলবেন? কারণ ক্রেতার মনের উপরে যাতে খুব ভালো ইমপ্রেশন তৈরি হয় এবং সে দ্রুত দেন দেন ভাই, দুটো কলম দেন, নিয়ে যাই। আমরা তো অনেক সময় হয় কি, মানুষ এরকম করে, দোকানদার এমন ভাবে বলে, তখন আমরা ওই জিনিস কিনতেও যাইনি, কিন্তু দেখা যাচ্ছে ওটা 5টা কিনে নিয়ে চলে আসছে, এরকম হয়। তো এই সিম্পল বিষয়টা মাথার মধ্যে ঢুকে নেন, তাহলে আপনারা বুঝলেন পোস্টার জিনিসটা কেমন, কিভাবে মানুষ তা করে এবং কেন করে।
দেখা যাচ্ছে যে বিক্রয় করার জন্য যে জিনিসটা নেওয়া হচ্ছে সেটা প্রোডাক্ট হিসেবে মোটেও ভালো নয়, তারপরেও বিক্রেতা তার প্রেজেন্টেশন দ্বারা বোঝায় যে জিনিসটা বেস্ট, যাতে ক্রেতার মনের মধ্যে এমন ইমপ্রেশন গ্রো করে যে জিনিসটা আসলেই ভালো, সেটা কিনতেই হবে। একটা কিনতে যায় দুটা কিনে ফেলছে, চারটা কিনে ফেলছে, পাঁচটা কিনে ফেলতেছে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যখন এটা ফিল করবেন বা বোঝা শুরু করবেন, তাহলে দেখবেন যে খুব সহজে বোস্টার রুব্রিক্সটা নিয়ে নিতে পারছেন। এই রুব্রিক্সের মজা আছে, অল্প মেডিসিন, আপনারা যদি নিতে পারেন অল্প মেডিসিন, ঠিক আছে? তো জিনিস ভালো না, কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা এমন হতে হবে যে জিনিসটাই বেস্ট, এবং যার সামনে অ্যাডভার্টাইজ করছি সে এমন ইমপ্রেশন, এমন ভাবে ইমপ্রেসড হবে যে মনে করবে যে এই জিনিসটাই বেস্ট, এখনই আমাকে এটা নিতে হবে এবং দ্রুত জিনিসটা কিনে ফেলতে হবে। তো রুগী আসছে, রুগী এসে খুব গর্ব সহকারে বলছে যে ডাক্তার সাহেব, আমার যেরকমই ব্যথা হোক না কেন আমি সহ্য করতে পারছি, আমি বলেই সহ্য করতে পারছি, অন্য কেউ হলে এরকম পারতো না, তার মানে আমার অ্যাবিলিটিকে আমি বুস্ট করতেছি। ডাক্তার সাহেব, আমি খুব অল্প সময়ে এত টাকার মালিক হয়েছি, এই যে পজিশন আমি এইখানে করছি, শহরের মধ্যে 10 তলা বাড়ি বানাইছি, এটা অন্য কারো পক্ষে সম্ভব না, এত সহজে সম্ভব না। এটাও কিন্তু পোস্টার। তো দুই বক্তব্যের এই যে দুইটা রুগীর ভাষ্য আমি আপনাদেরকে বললাম, এই দুই রুগীর বক্তব্য বোঝানোর চেষ্টা করছে সে কতটা ভালো, সে কতটা ক্যাপাবল, তার যোগ্যতা কতটা, মানে সে কতটা যোগ্যতা সম্পন্ন, সে তার সম্পর্কে আমাদেরকে সাপ্লিমেন্ট দিচ্ছে। ওগুলো তো বলার দরকার ছিল না, সে দিয়ে ইমপ্রেশন গ্রো করছে। তো স্ট্যামোনিয়াম পেশেন্টের টেন্ডেন্সি থাকে, এটা রাইট ডাউন করে নেন, স্ট্যামোনিয়াম পেশেন্টের টেন্ডেন্সি থাকে পোস্ট করার। কেন পোস্ট করবে? কারণ তার সাথে গড আছে, সুপ্রিম অথরিটি আছে। এখন আমরা জানবো স্ট্যামোনিয়াম পেশেন্ট তার কন্ডিশন নিয়ে কিভাবে পোস্ট করে। এই রোগীর কাছ থেকে প্রায় শুনতে পাওয়া যায়, আপনি এই স্ট্যামোনিয়াম রোগীর কাছ থেকে প্রায় এই কথাগুলোই শুনবেন। বলে যে ডাক্তার সাহেব, ছোটবেলা থেকে আমার অনেক ঝামেলা ছিল, ছোটবেলা থেকে আমার অনেক ইস্যু ছিল, কখনো প্রচুর ব্যবসা করতে গেছি, প্রচুর লস খাইছি, দেউলিয়া হয়ে আমাকে দোকান বন্ধ করে দিতে হয়েছে, কিন্তু সব সময় আল্লাহ আমাকে সাহায্য করেছেন, কঠিন সময়গুলোতে আমি আল্লাহকে পাশে পেয়েছি। রুগী এসে বলে এই যে আমার আজকের অবস্থান, আমি বারবার ঠেকে গেছি, কিন্তু আল্লাহ আমাকে সব সময় আমাকে হেফাজত করেছে, আমার কঠিন সময়গুলোকে আমাকে পার করে দিয়েছে। তো এটাই হলো স্ট্যামোনিয়াম। এগুলো তো বলার জিনিস না, আপনার সাথে আল্লাহর গুড কমিউনিকেশন বা এরকম থাকবেই। আমরা দান করব সেটা তো বলে বলে দান করবো না, বা আমরা ইবাদত করবো ওগুলো তো দেখিয়ে দেখিয়ে করবো না, তাই না? তো এই যে বক্তব্য স্ট্যামোনিয়াম বললো, স্ট্যামোনিয়াম পেশেন্ট এসে বললো, এটা হলো স্ট্যামোনিয়ামের পেশেন্টের ভেতরে তৈরি থাকা একটা ইমপ্রেশন, এবং এই ইমপ্রেশনটা সে কতখানি কানেক্টেড উইথ গড এটা বোঝাচ্ছে, এটাকে সে বুস্টিং করতেছে, এটাই তার জন্য বুস্টিং। তাইলে অ্যাফেক্টেশন আর ইনডিফারেন্স, সাফারিং টু, এটা তো তার মধ্যে থাকতেছেই, কারণ আমি ঈশ্বরের আশীর্বাদ আমার মাথার উপরে আছে, গডের হাত আমার মাথার উপরে আছে, সে সব সময় আমাকে ব্লেসিং করছে। তো গডের হাত আমার মাথার উপরে আছে, তাই না, সব সময় আমাকে ব্লেসিং করছে। এরকম ইমপ্রেশন পেলে আপনারা ডেফিনেটলি স্ট্যামোনিয়ামের কথাই ভাববেন, অবশ্যই ভাববেন। তবে একদম ভালো মানুষ আসলো বললো এটা না, অসুস্থ ব্যক্তির আমি কথা বলছি, তাহলে সে গডের আশ্রয়ে সে বরাবরই অনর ও স্নায়ু শক্তিতে ভরা নিজেকে নিরাপদ মনে করে। এবার ভালো করে খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি। মনে করেন রোগী
টেস্ট রিপোর্ট নিয়ে আসছে, একটা টেস্ট রিপোর্ট নিয়ে আসলো, এসে এটা হলো রিপোর্ট, ডাক্তার সাহেব রিপোর্টটা দেখেন, হাতে দিয়ে দিল। আপনি দেখলেন খুব সিরিয়াস কোন একটা অসুখের টার্ম লেখা আছে, থাকে না রিপোর্টের নিচে, বা প্রেসক্রিপশন দিল, সেখানেও ডাক্তার ডায়াগনোসিস করতে পারে, এরকম আপনি দেখলেন যে তার খুব সিরিয়াস একটা সিভিয়ার প্রবলেম। তো আপনি যদি আলোচনা করলেন, তা আলোচনা অনুযায়ী যদি বুঝতে পারলেন যে মানে প্রথমে প্রেজেন্টেশন তো আমরা স্টামোনিয়ামের দেখলাম, আপনি দেখে একটা আইডিয়া করলেন যে এটা একটা স্টামোনিয়াম হয়, তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করেন, একদম ডাইরেক্টলি জিজ্ঞাসা করেন, আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর বা গডের আশীর্বাদ আপনার সাথে আসছে, তারপরে আপনার কি করে এই লিভার সিরোসিস হলো, আপনার কি করে টিউবারকুলোসিস হলো, আপনার কি করে এত কঠিন একটা অসুখ হলো, আপনার কি করে এত গুরুতর সমস্যা হলো কেন, তখন স্টামোনিয়াম বলবে ডাক্তার সাহেব আমি নিজে এটা দেখে বিস্মিত, এটা কি আমার রিপোর্ট, আমি এটা বিশ্বাস করি না, এটা আমার হতেই পারে না। রোগী এসে এইভাবে আপনাকে বলবে। তো কি ঘটে জানেন, স্টামোনিয়াম ল্যাব থেকে রিপোর্ট নিল। আচ্ছা, স্টামোনিয়ামের আগে আপনারা বলেন, আমি গত মাসে বলেছিলাম হায়োসিয়ামাস ল্যাবে গেল, রিপোর্ট পেল, সে কি করবে? থেমে গেছে একদম, বলেন। খুলবেই না স্যার, খুলবেই না, দেখবেই না, দেখবেই না। থ্যাংক ইউ, মনে রেখেছেন। ওই নিয়ে এসে ইয়ে করলো, কিন্তু স্টামোনিয়াম ল্যাব থেকে রিপোর্ট নিল, সেখানে খারাপ কিছু আছে। প্রথম বিষয় যেটা ঘটবে, সে রিপোর্ট দেখে প্রতিক্রিয়া দিবে, রিয়েলি এটা আমার রিপোর্ট, হতেই পারে না, এটা আমার রিপোর্টই না, আমি বিশ্বাস করি না। কোথাও বলে ভাই এটা কার রিপোর্ট দিয়েছেন, আমার দেখেন তো, এটা ঠিক আমারই তো নাম, না এটা আমার রিপোর্ট হতে পারে, একটু দেখেন তো, চেক করে দেখেন তো অন্য কারো ইয়ে হলো কিনা, কোথাও মনে হচ্ছে একটা ভুল আছে, এত অসুস্থ আমি হতেই পারি না, এত অসুস্থ আমি হতেই পারি না। দেখেন স্টামোনিয়াম হায়োসিয়ামাসের পার্থক্য কিন্তু হয়ে যাচ্ছে রিপোর্ট নেওয়া থেকেই, কিন্তু রিপোর্ট অনুযায়ী তো উনি সিক, আপনার প্রবলেম আছে। রোগীর মুখ থেকে আপনারা শুনতে পাবেন, ডাক্তার সাহেব, রোগীরা এসে বলে ডাক্তার সাহেব রিপোর্ট দেখে তো আমি একদম অ্যাস্টনিশড হয়ে গেছি, আরে আমি তো অবাক, টিনের চালে কাক, আমি তো অবাক নাকি? তো রিপোর্ট দেখে আমি অবাক, আমি তো অ্যাস্টনিশ হয়ে গেছি ডাক্তার সাহেব, এটা আমার, আমি তো তাজ্জব বনে গেছি। রোগীরা এই কথা বলে, তাজ্জব হয়ে গেলাম ডাক্তার সাহেব, আমি হেসে বলছি, রোগী হাসে বলবে না, তাজ্জব হয়ে গেলাম, এটা আমার রিপোর্ট। কি বলে রোগীরা? বলে না মনে হয় আপনাদেরকে? আমাদের বলে স্যার, বলেন। হ্যাঁ, আমি তো অবাক, আই এম অবাক, আই এম তো অবাক, ঠিক আছে, আই এম তো অবাক। রুব্রিক কি? অ্যাস্টোনিজড। হ্যাঁ, অ্যাস্টনিশড। রুব্রিক হলো অ্যাস্টনিশড। হ্যাঁ, এই অ্যাস্টনিশডটাই হলো স্টামোনিয়াম পেশেন্টের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, যখন সে রিপোর্ট দেখবে, রিপোর্ট হাতে পাবে, রিপোর্ট দেখে সে বিশ্বাসই করতে পারে না, আরে এটা আমার হতেই পারে না। অনেক রোগী তো অনেক সময় বলেই ফেলে যে ডাক্তার সাহেব এই রিপোর্ট আমি বিশ্বাসই করি না, এটা কিভাবে সম্ভব, এত একটা প্রবলেম, এত বড় প্রবলেম হয়ে গেছে, আমি তো ওই কষ্ট তো নাই, আমি তো ওরকম ভোগ করছি না, কিন্তু এত বড় কি করে হলো, এটাও হতে পারে না ডাক্তার সাহেব। এখন যেহেতু রিপোর্টটা সে দেখেই ফেলেছে, এবার সে কিন্তু ধীরে ধীরে প্যানিক হয়ে যাচ্ছে, সে ফিল করতে শুরু করেছে যে এই প্রবলেমটা শুরু হয়েছে তাকে সাফার করানোর জন্যই, এবার সে সাফার করবে। এখন যদি এই প্রবলেমটার উন্নতি না হয়, তাহলে ভবিষ্যতে তাকে অনেক লম্বা সময় ধরে তাকে সাফার করতে হবে, দীর্ঘ সময় ধরে কষ্ট পেতে হবে। এর মানে হলো প্রবলেমটা একবার শুরু হলে আর ভালো হবে না। আমাদের রুব্রিক্স কি আছে? রুব্রিক্স আছে delusion, injury of being injured is delusion, being injured is being injured, delusion, injured being injured is.
ইনজুরড বিং ইনজুরিজ, এইভাবে আমরা পড়লে বুঝতে পারবো। শুরু হয়েছে, এটা অনেক সময় ধরে আমাদের চলতেই থাকবে। ইনজুরড বিং ইনজুরিজ, তাই না? তো শুরুতে সে তার সমস্যা ইগনোর করে, কিন্তু যখনই সমস্যাগুলো আরো জটিল হতে শুরু করে তখনই সে ফিল করে যে এখন তার আর কিছু করার নাই। এটাই হলো মূল বিষয়। তো আমি প্রথমেই উল্লেখ করেছিলাম যে স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথের জন্য খুবই উপযোগী বা কাজের, কারণ স্ট্যামোনিয়াম পেশেন্ট অ্যালোপ্যাথিতে বিশ্বাস করে না, অ্যালোপ্যাথি মেডিসিন নিতে ভয় পান। কেন অ্যালোপ্যাথি মেডিসিন নিতে ভয় পান তার আগে একটু আপনাদের স্মরণশক্তি পরীক্ষা করে নিই। হায়াসোমাস কেন অ্যালোপ্যাথি মেডিসিন খেতে চান না বা কোনো মেডিসিন খেতে চান না, কার মনে আছে? আর রিস্ক নিতে চায় না, রিস্ক কমপ্লিকেশন বেড়ে যাবে বা হ্যাঁ যে ক্ষতি বলেন, জি বলেন, শুনছি। অ্যালোপ্যাথি ওষুধ খেলে অন্যান্য সাইড ইফেক্ট হবে স্যার, এই জন্য কমপ্লিকেশন তৈরি হবে। হ্যাঁ, যে লাইফকে রিস্কি বানায় ফেলবে, তাই না? জি জি স্যার। মানে একটা খেতে গেলে আরো 10টা সমস্যা তৈরি হয়ে যাবে। আর স্ট্যামোনিয়াম কিভাবে দেখেন, তিনি স্ট্যামোনিয়াম অ্যালোপ্যাথি মেডিসিন কেন ভয় পাচ্ছে? প্রথমত, ভালো করে নোট করেন, মাথার মধ্যে রাখেন, প্রথমত সে মনে করে একবার অ্যালোপ্যাথি মেডিসিন শুরু করলে তার আর শেষ নাই, লাইফ লং, ওই যে ইনজুর্ড বিং ইনজুর্ড চলতে থাকবে। দেখেন, আমাদের কাছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, তারপরে থাইরয়েডিজম, থাইরয়েডের অনেক পেশেন্ট আসে না, অনেক এই টাইপের, যেগুলো একদম ওষুধ শুরু করলে চলবে, ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা থাকে। তো দেখবেন যে এদের মধ্যে অনেক সিরিয়াস স্ট্যামোনিয়াম কেস কিন্তু আমাদের কাছে আসে, আমরা ধরতে পারি না। এরা এসেই বলবে, এই কথাই বলে, লিখে নেন, সে বলে যে ডাক্তার সাহেব, প্রথম যখন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি বলেছিলেন আপনার হাই ব্লাড প্রেশার আছে। তার কথা শুনে তো আমি বিশ্বাসই করতে পারলাম না, কিভাবে সম্ভব? আমি কখনো বাইরের খাবার খাই না, আমি জাঙ্ক ফুড খাই না, আমি অত্যন্ত রিলিজিয়াস, ধর্মকর্ম করি, কখনো কোনো নেশা পান, সিগারেট, বিড়ি, চা এগুলা খাই না, সিগারেটের তো আশেপাশেই যাই না, ফাস্ট ফুড খাই না, রিচ ফুড যতটা সম্ভব পরিহার করি, সব সময় নিরামিষ খাই, রেড মিট তো খাই না, মানে গরু ছাগলের মাংস তো খাই না, একদম অর্গানিক, আমার গ্রামের বাড়ি থেকে অর্গানিক ফুড আসে সেটা খাই, নাহলে অর্গানিক দোকান থেকে খাই, নিয়মিত ইয়োগা করি, মেডিটেশন করি। আমার কিভাবে হবে ব্লাড প্রেশার? এই যে অ্যাস্ট্রোনিস্ট, সে প্রথমে অ্যাস্ট্রোনিস্ট হয়ে যায়। কেন স্ট্যামোনিয়াম অ্যাস্ট্রোনিস্ট হয়? কারণ তার মতে তার কোনো অসুখ হওয়াই উচিত না, তার কোনো সাফারিংই থাকা উচিত না। কেন কেন থাকবে না? ডেলিউশন পিওর হুই। হ্যাঁ, ডেলিউশন পিওর হুই ইজ, ডেফিনেটলি আমরা পরে আসছি পিওরের বিষয়টা, আমরা স্টেপ বাই স্টেপ আসছি। হ্যাঁ, কেন কেন তার সাফারিং থাকা উচিত নয়? কারণ ওই যে আমি তো কখনো বিড়ি খেলাম না, আমি নন অ্যালকোহলিক, আমি নন স্মোকার, আমি বাড়ির খাবার খাই, দোকানের ভাজা পোড়া খাই না, হোটেলে যেয়ে খাই না, বাইরে কোথাও কখনো যে ওইভাবে স্টে করি না, আমার খারাপ কোনো বদভ্যাস নাই, জীবনে কোনো খারাপ কাজ করিনি। এই জন্য স্ট্যামোনিয়াম হচ্ছে অ্যাস্ট্রোনিশ হয়, এই বিষয়টা নোট করে রাখেন। এটাই হলো স্ট্যামোনিয়ামের জীবনধারা, এটা এই ধারাতেই চলে। আপনি স্ট্যামোনিয়াম পেশেন্ট যদি কনফার্ম হন, আপনি তার লাইফ স্টাইল নিয়ে স্টাডি করে দেখবেন, একদম এই জিনিসগুলোই করে, সে জীবনে কোনো কিছু রং করে না। অনেক রোগী এসে তো বলবে যে ডাক্তার সাহেব আমি কখনো কারো ক্ষতিই করিনি, আমি কোনো পোকাও মারি না, একটা পিঁপড়া পর্যন্ত মারি না, কাউকে কখনো টর্চার করিনি, আমি এতটাই ভালো মানুষ। ডেলুশন পিওর যেটা নিলেন আপনারা, আমি নিচ্ছি না, আমি বুঝাচ্ছি, পিওর পরে বুঝাবো। তো আমি এতটাই ভালো মানুষ, তাই আমি বিশ্বাস করি না আমার ব্লাড প্রেশার কিভাবে হতে পারে, তো হতেই পারে না। তো স্ট্যামোনিয়ামের কাছে
এটা বিশ্বাস করা খুব কঠিন যে তার ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, আমি চিনিই খাই না, কিন্তু এখন তো তার ব্লাড প্রেশার হয়ে গেছে। এখন কি করা যাবে? সে এখন চিন্তা করবে কি করা যায় আর কি করা যায় না। এখন সে যদি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে যায় তাহলে কি করবে? ব্লাড প্রেশারের কোনো পেশেন্ট যদি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়, বা ডায়াবেটিসের কোনো পেশেন্ট, বা থাইরয়েডের সমস্যা নিয়ে কোনো পেশেন্ট অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়, বা এই যে অ্যাজমা শ্বাসকষ্টের পেশেন্ট যদি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়, তাহলে তারা কি করবে? প্রেসক্রিপশন লিখে দিবে, চলবে, মেডিসিন লিখে চলবে, তাই না? আজীবন, সারা জীবন অ্যালোপ্যাথি মেডিসিন খাইতে হবে, ট্যাবলেট খাইতে হবে, বা ইনসুলিন নিতে হবে। তো এটা স্টামোনিয়ামের জন্য খুব ভীতিকর, এটা খুবই ভীতিকর। সে এত এটা ভেবে ভয় পেয়ে যাবে। স্টামোনিয়াম বলবে আমি যদি অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়া একবার শুরু করি তাহলে তো শেষ নাই, সারা জীবন ওই মেডিসিন আমাকে খেতে হবে। সুতরাং বিকল্প কি? বিকল্প থিং হলো, বিকল্প কি? বিকল্প হচ্ছে ন্যাচারাল থিংস খেতে হবে। যেমন কিছু হার্বস দেখবেন যে ডায়াবেটিস হয়েছে অনেকে ওই যে ওটার নাম কি, চিরতা, চিরতা খাবে। হ্যাঁ, প্রেশার হয়েছে অনেকে দেখবেন অর্জুনের ছাল খাবে। হ্যাঁ, লাইফ স্টাইল চেঞ্জ করবে। এইভাবে করতে করতে তারপরে যখন হবে না তখন পরের ধাপ হলো হোমিওপ্যাথি। বুঝতে পারছেন? তাই যখন সে বুঝতে পারে যে সে একটা অসুখে ভুগছে বা তার অসুখ হয়েছে, আর যেটা ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি ছাড়া মনে হয় হবে না, কিন্তু হোমিওপ্যাথিতেও এর একটা সমাধান থাকতে পারে, হোমিওপ্যাথিতেও এর সমাধানের একটা সম্ভাবনা আছে, তখন সে হোমিওপ্যাথির কাছে আসবে। সুতরাং স্টামোনিয়াম হোমিওপ্যাথির কাছে আসে কারণ অ্যালোপ্যাথির রোগটির পার্মানেন্ট ট্রিটমেন্ট নাই, সারা জীবন ধরে ওই মেডিসিন খেতে থাকতেই হবে, খেতে চলতে হবে। আরেকটা বিষয় যেটা স্টামোনিয়ামকে ভীষণ 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 ভাবে, খুব ভয়ানক ভাবে তার মধ্যে কাজ করে, সেটা হলো সার্জারি করা এবং ইনজেকশন নেওয়া। স্টামোনিয়াম পেশেন্ট মেডিসিন খাবে বা খেতে পারে, কিন্তু সে কখনো ইনজেকশন নিবে না, সার্জারিতে যাবে না। ইনজেকশন দেখলে শিশুরা কি করে, বাচ্চারা কি করে? চিৎকার শুরু করে দেয়। স্টামোনিয়াম বাচ্চারা কান্নাকাটি করে, তখনই তারা ইনজেকশন দেখে যে ইনজেকশন বাহির করছে আর কান্না শুরু। এমন বাচ্চা আছে আমরা দেখছি আমাদের মানে ক্লিনিক বা আমাদের চেম্বারের বাহির থেকে কান্না শুরু করে দেয়, কারণ এর আগে তাকে টিকা দিতে নিয়ে গেছে, ওখানে ইনজেকশন দিয়েছে, এবারে ডাক্তারের কাছে মা নিয়ে আসছে, সেও মনে করেছে হোমিও ডাক্তার মনে ইনজেকশন টিকা দিয়ে দিবে, বাস একদম কান্না, সেই কান্না, চিৎকার করে কান্না শুরু করে দেয়। আমি মনে হয় আপনাদেরকে এর আগে বলেছিলাম, এই কান্না দেখে আমাদের ডাক্তার মোস্তাক ভাই স্টামোনিয়াম দিয়ে দিয়েছিল। বাচ্চার মুখে এগুলো তো আঁচিল ছিল, ছোট বাচ্চা, 1-1.5 বছর, 2-1.5 বছরের মতন বয়স, একদম ফোটা 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 ক্লাস্টার্ড ওয়ার্ড, মানে অনেক ছোট ছোট, 5 থেকে 6 দিনের মধ্যে সব ঝরে ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এই কান্না দেখে, কান্নাটা দেখা চিন্তা হবে। তো যখনই তারা ইনজেকশন দেখে তারা কান্না শুরু করে দেয়। স্টামোনিয়াম বাচ্চার মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, ডাক্তারের কাছে বা ক্লিনিকে আসার পূর্বে বাচ্চার মা কি করে, মানে বাচ্চার মাকে বলবেন যে বাচ্চা কি করে, মা বলবে যে ডাক্তার সাহেব আসার আগে তখন বলে যে মা তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে। মা যখন বলে যে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, সাথে সাথে কান্না শুরু করে দেবে। এরকম ভয় থাকে স্টামোনিয়াম। অনেক বাচ্চার মায়ের কাছে আপনি কথা শুনতে পাবেন, চিৎকার করা শুরু করে দেবে, না না আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি ডাক্তারের কাছে যেতে চাই না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, শুরু করে দিল কান্না। কেন সে ডাক্তারের কাছে যেতে চায় না? কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইনজেকশন দিয়ে দিবে, ডাক্তারের বিষয়ে অন্য কোনো কথাই সে শুনবে না। এই বাবা তুমি ডাক্তারের কাছে গেলে তোমাকে চকলেট দেবো, এই দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, যতই ফুসলা সে ফুসলাবে না। ডাক্তার বিষয়ে, ডাক্তার ইস্যুতে সে একটা কথাও সে শুনবে না, তার মুখে একটাই কথা, না না যাবো যাবো না যাবো, চলতে থাকে। এমনকি অ্যাডাল্টের ক্ষেত্রেও দেখা যায়, আপনি খালি বাচ্চা বাচ্চা করছেন তাহলে অ্যাডাল্টদেরকে স্টামোনিয়াম দেবেন, অ্যাডাল্টদের মতো দেখা যায়। যে মুহূর্তে ইনজেকশন দেওয়া হবে, ইনজেকশন রেডি করছে,
না হাসছে, সে তার কানবে না, বড় মানুষ, ইঞ্জেকশনের জায়গা না দিয়ে দিয়ে না, আমার খুব ভয় লাগে, আমার খুব ভয় লাগে একদম। আপনারা দেখবেন ইউটিউবে ফেসবুকে ভিডিওগুলো একবার এইভাবে হাত ধরে আছে, এই জায়গায় ইঞ্জেকশন দিতে দিবে না, বুঝতে পারছেন? তো এখন বিষয় হলো ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের বিষয়টা তো হলো। তো মনে করেন হয় না যে ডিজিজ এমন একটা পর্যায়ে চলে গেছে, অসুস্থতা এমন একটা পর্যায়ে আসছে যে এখন অপারেশন করাই লাগবে, কিছু করার নাই। তো স্ট্যামোনিয়াম পেশেন্ট তার সার্জারির প্রয়োজন। তো এই ক্ষেত্রে স্ট্যামোনিয়ামের আসলে হয় কি, স্ট্যামোনিয়ামের তিনটা না থাকে, বুঝছেন? স্ট্যামোনিয়ামের লাইফে ট্রিটমেন্ট নিয়ে তিনটা না থাকে, নো, তিনটা নো। কি নো? একটা হলো নো ইনজেকশন, নো সার্জারি, নো লং টার্ম অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট। ঠিক আছে, যেহেতু এই তিনটাতে না, ইনজেকশন নিতে চায় না, সার্জারি নিতে চায় না, লং টার্ম মেডিসিন খেতে চায় না, এই কারণে স্ট্যামোনিয়ামের শেষ আশ্রয়স্থল হলো হোমিওপ্যাথি। ঠিক আছে, তো ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের বিষয়টা আলাদা, কিন্তু মনে করেন যে স্ট্যামোনিয়াম রোগীর এমন কিছু হয়েছে যেটাতে তার সার্জারি করার প্রয়োজন, যেভাবে হোক সে ফার্স্টে চাইবে যে সার্জারি অ্যাভয়েড কিভাবে করা যায়। হ্যাঁ, কারণ সার্জারিতে যাওয়াটা তার কাছে খুবই ডিফিকাল্ট। আবার ধরেন একজন চাইল্ডকে ইনজেকশন দিতে হবে, তো এটাও দেখা যায়। আমি ভিডিও খুঁজতেছিলাম, খুঁজে পাইনি আজকে। গত রাত্রে অবশ্য আমার কম্পিউটারটা গত রাত থেকেই বন্ধ, মানে আজকে আমার শুক্রবারের দিনটা পুরা, মানে কি বলবো, একদম ওর্থলেস গেছে, আমি কিচ্ছু করতে পারি না। আপনাদের জন্য অনেক কিছু আমি রেডি করতে চাইছিলাম, আমার সব মাথায় আছে, কিচ্ছু করতে পারিনি পুরাটার দিন। স্টিল নাও একটা হার্ড ডিস্ক রিপেয়ার দিয়ে বসে আছি। তো যাক, তো এই ইয়েটা আমি ভিডিও দেখাতে পারলে ভালো হতো, কারণ ভিডিও আমার কাছে আছে। জাস্ট কল্পনা করেন, আমিও চোখ বন্ধ করছি, আপনারাও চোখ বন্ধ করে কল্পনা করেন যে স্ট্যামোনিয়াম বাচ্চাকে ইনজেকশনটা কিভাবে দেয়। এই এক হাত মা এরকম করে ধরবে, এক হাত পা পেছন করে ধরবে, দেখা যাচ্ছে নার্স বা ডাক্তারের যে অ্যাটেন্ডেন্স থাকে কম্পাউন্ডার, সে দুই পা ধরবে, এরপরে হচ্ছে ডাক্তার ইনজেকশন পুশ করবে। এটা তো একদম স্ট্যামোনিয়ামের টিপিক্যাল পিকচার সিনারিও। আরেকটা বিষয় আমরা বড়দের মধ্যে দেখতে পাই। হ্যাঁ, আমার আজকে আলোচনা একটু বিক্ষিপ্ত হচ্ছে আমার মনে হচ্ছে, আমি জানি না আপনাদের ভালো লাগছে কিনা, মানে স্ক্যাটার্ড হয়ে গেছে। আমি প্রতিদিন একটু করে সাজায় এনে আজকে সাজাতে পারিনি, সারাটা দিন এই করে গেছে। তো যাক, ছোট বাচ্চা তো বুঝলেন, হাত পা বাপ মা ধরলো, এই দুই হাত, এক হাত বাপ ধরলো, এক হাত মা ধরলো, আর দুই পা ধরলো হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স বা কম্পাউন্ডার বা যাই হোক, আর ডাক্তার ইয়ে দিল। আর বড়দের কি ওইভাবে ধরতে হয়? বড়দের তো আর ওইভাবে ধরা লাগে না। বড়দের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাবেন, আমরা প্রায় বড়দের মধ্যে দেখি যখন তাকে ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশন এখানে দেওয়া হবে, তোলা হলো এখানে, হ্যাঁ তুলছি, তোলা হয়েছে। এবার যেই ডাক্তার ইনজেকশনের প্যাকেটটা খুলছে, হ্যাঁ শব্দ তো আসছে কানে, আসা মাত্রই তার, আমার তো দেখতে পাচ্ছেন না, মুখ তো চলে গেছে, ডাক্তার রেডি করছে, সে কিন্তু এদিকে চলছে। এই সিনারিওটা স্ট্যামোনিয়ামের আপনারা দেখতে পাবেন, ইনজেকশনের দিকে সে তাকাতে পারে না। তাহলে শেষের বিষয়টা হলো স্ট্যামোনিয়াম পেশেন্ট কোনো বিষয়ে সার্জারি করতে হবে এটা জানার পরেও সে কিন্তু আপনার কাছে আসবে, হোমিওপ্যাথি খেতে আসবে। ঠিক আছে, হোমিওপ্যাথি খেতে আসবেই। কতদিন আমাদের এখানকারই কোনো একজন, আমাদের এখানকার স্টুডেন্ট, আমি স্টুডেন্টই বলছি, আপনারা মাইন্ড করেন না যেহেতু আমরা সবাই শিক্ষার্থী, তার কোনো একজন পেশেন্টকে সে আমাকে দেখাতে চাই, সে আমাকে দিল। আমি এখন আসলে ওইভাবে দেখতে ওইভাবে চাই না, অ্যাটলিস্ট ক্যান্সারের কেসগুলো তো ভালোই লাগে না তার। সে বললো যে একটা পলিপ বা টিউমারের মতন হয়েছে গলার মধ্যে। আচ্ছা থাক, এই কেসটা আমি পরে সাজায় বলবো নি।
খুব মজার কেস, এটা একটা স্টামোনিয়াম আর কি। আমি আলোচনার দিকেই থাকি, যেখানে আলোচনায় ছিলাম। তাহলে সার্জারি করতে হবে এটা জানার পরে স্টামোনিয়াম আসছে আপনার কাছে হোমিওপ্যাথি খেতে। তো ইম্পর্টেন্ট বিষয় কি? ইম্পর্টেন্ট বিষয় হলো প্রথমত কোন ধরনের স্টামোনিয়াম পেশেন্ট আমাদের কাছে আসে। তাহলে যাদের সার্জারি করার প্রয়োজন, এটা হলো নাম্বার 1 এবং খুব ইম্পর্টেন্ট, এটা নোট করে নেন। সার্জারি অ্যাভয়েড করা যায় কিভাবে, সে চলে আসছে আপনার কাছে যে ডাক্তার সাহেব এটা করেন। আর এই স্টামোনিয়াম পেশেন্ট যে অ্যাভয়েড করে আপনার কাছে আসছে, সে এসে আপনাকে কি বলবে? বলবে যে ডাক্তার সাহেব, প্রথমে আমি আমার গালের এই যে দেখেন এইখানে, বা ওই পেশেন্টটা যেরকম বলতেছিল যে এই যে গলার এই জায়গাটায় এখানে একটা খোলা দেখি, সোয়েলিং, খোলা ফুলে গেছে এরকম দেখি। তা আমি ভাবলাম এটা মনে হয় নর্মাল টাইপের খোলা, সাধারণ খোলা টোলা। তা আমি এটা নিয়ে অতটা ওরিড ছিলাম না। তা আমি ভাবলাম আল্লাহ যখন এটা দিয়েছেন তিনি এটা দেখভাল করবেন, তিনি এটা টেক কেয়ার করবেন। কিন্তু পরে ব্যথা শুরু হলো, তো আমি কিছুটা অরিড হয়ে পড়লাম। ব্যথা আরেকটু বাড়ার পরে আমি আরেকটু অরিড হয়ে পড়লাম। তখন আমি ডাক্তারের কাছে গেলাম। যখন ডাক্তার এটা দেখলো, দেখার পরে বললেন যে এটা আপনাকে সার্জারি করতে হবে। ওরে বাবা, সার্জারি! আমি শুনে তাড়াতাড়ি সেখান থেকে পালালাম। রুগী বলতেছে, আমি শুনে সেখান থেকে তাড়াতাড়ি পালালাম। এখন ডাক্তার সাহেব আমি আপনার কাছে আসছি মানে, সে কি হোমিওপ্যাথির কাছে আসলো, আমার কাছে আসলো মানে হোমিওপ্যাথির কাছে আসলো। এখন সে 2 হাত জোর করে বলতেছে, প্লিজ ডাক্তার সাহেব আমাকে সার্জারি থেকে বাঁচান। হ্যাঁ, বলতে বলতে সে কাঁদতে লাগলো, ডাক্তার সাহেব প্লিজ আমাকে বাঁচান, আমি মরে যাবো ডাক্তার সাহেব, মরে যাবো ডাক্তার সাহেব, আমাকে বাঁচান ডাক্তার সাহেব। ওমা, বলাও সারা, চোখ দিয়ে পানি ঝরাও সারা, পানি পড়া শুরু হয়ে গেল। ডাক্তার সাহেব দয়া করুন, আমাকে বাঁচান, আমি অপারেশন থিয়েটারে উঠলে মরে যাবো, আমি সার্জারি করতে চাই না। সিনিয়র মানুষ, 2-3 বাচ্চার মা, প্লিজ প্লিজ ডাক্তার হেল্প করেন, হেল্প মি। রুগীরা এইভাবে কথা বলে, প্লিজ হেল্প মি। সুতরাং রুগী হোমিওপ্যাথির কাছে আসছে সার্জারি থেকে বাঁচার জন্য। যেভাবে হোক তাকে সার্জারি থেকে রক্ষা পেতে হবে, এটাই হলো স্টামোনিয়ামের প্রথম ডিমান্ড। দ্বিতীয় ডিমান্ড হলো দ্বিতীয় ডিমান্ডটা কি? যে ধরেন প্রথম ডিমান্ডটা আমরা বুঝলাম হচ্ছে যাদের সার্জারি করতে হবে, ডাক্তার বলে দিচ্ছে এটা সার্জারি করো, সে তো চলে আসছে। এবার দ্বিতীয় ডিমান্ড যাদের সার্জারি করা লাগবে না, যাদের প্রয়োজন নাই, কিন্তু তাদের এমন একটা প্রবলেম আছে বা একটা অসুখ আছে যেটা একদম লং টার্ম ট্রিটমেন্ট নিতে হবে। যেমন ওই যে একটু আগে বললাম, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, থাইরয়েড, এই বা যে কোনো ধরেন যে ইমিউন ডিসঅর্ডার, যে ডিজিজ গুলা থাকে, অটো ইমিউন ডিজিজ, যেমন ধরেন কুষ্ঠ বা এই টাইপের যে রোগগুলো আছে, ছুলি, হ্যাঁ, দীর্ঘদিন ধরে যেটার ওষুধে লাইফ লং ট্রিটমেন্ট লাগে, এরা হচ্ছে দীর্ঘদিন হোমিও খেতে পছন্দ করে। কারণ তাদের ভয় হলো, দেখেন অ্যালোপ্যাথি ভালো করে বুঝেন, হ্যাঁ, এখানে কিন্তু যৌক্তিক এবং বোঝার বিষয় আছে। অ্যালোপ্যাথি ওষুধও লাইফ লং খেতে হবে, ডায়াবেটিসের ওষুধ লাইফ লং খেতে হচ্ছে, ব্লাড প্রেশার ওষুধ লাইফ লং খেতে হচ্ছে। আবার হোমিও খেলেও সে দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি খেতে পছন্দ করবে, ওই অ্যালোপ্যাথি খাওয়া বাদ দিয়ে সে হোমিওপ্যাথি পছন্দ করবে। কেন? কারণ তাদের ভয় হলো অ্যালোপ্যাথি ওষুধ শুরু করলে হয় কি, প্রতিবারই নতুন রিমেডি নিতে হয়, প্রতিবার গেলে নতুন একটা সাইড ইফেক্ট তৈরি, একটা ওষুধ খাইলে ওটার একটা সাইড ইফেক্ট তৈরি হবে, তারপর ডাক্তারের কাছে গেল, ডাক্তার তখন নতুন আরেকটা যোগ করবে, সেই নতুন মেডিসিন খাওয়ার পরে আরেকটা নতুন সাইড ইফেক্ট, একটা সিমটম দেখাতে হবে, ওই সিমটমের জন্য আবার একটা নতুন মেডিসিন। এই যে একটা ইনলেস সাইকেল, এই সাইকেল চাইলেও সে বের হতে পারবে না। এই ইনফরমেশনটাও আপনারা কিন্তু স্টামোনিয়ামের কাছে পাবেন। সে হোমিও ওষুধ তো একটাই বা দুটাই আপনি যেটা দিচ্ছেন সেটা চলছে, ওটা তো চেঞ্জ হচ্ছে না, ওটার জন্য তো আর আপনার ওষুধ খেয়ে তো গ্যাসের সমস্যা হচ্ছে না, আপনার ওষুধ খেয়ে তো মাথা ঘোরার সমস্যা হচ্ছে না, তাই না? এই কারণে সে আপনার কাছে আসছে। ওই লাইফ লং ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি না নিয়ে আপনার কাছে লাইফ লং নিবে, তাও ভালো। বুঝতে পারছেন? এটা হলো তার হিসাব।
তৃতীয়ত হলো, যখন একজন স্ট্যামোনিয়াম পেশেন্ট আপনার কাছে আসবে, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন অ্যালোপ্যাথি মেডিসিন খেতে ভয় পাচ্ছেন, আপনার সমস্যা কোথায়, আপনি এটা খেতে পারেন, আপনার অসুখ, অ্যালোপ্যাথি কাজ করে না, ডেফিনেটলি কাজ করে, মডার্ন মেডিসিন আপনি খান, এটা আপনি বলবেন অ্যালোপ্যাথি খান। আপনি কখনোই বলবেন না যে অ্যালোপ্যাথি খান না, বলবেন সমস্যা কোথায়, খান না, এতে কি সমস্যা। তখন রুগী বলবে ডাক্তার সাহেব অ্যালোপ্যাথিক মেডিসিন আমার একদমই শুট করে না। কি বলবে? অ্যালোপ্যাথি মেডিসিন আমার একদমই শুট করে না। জানেন ডাক্তার সাহেব, লাস্ট টাইম আমি যখন অ্যালোপ্যাথিক মেডিসিন খেয়েছিলাম তখন আমার অ্যাসিডিটি শুরু হলো, আমার স্টোমাক আপসেট হয়ে গেল, ক্ষুধা মন্দা দেখা দিল। মাত্র 2টা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খাওয়ার পরে আমার এই সিভিয়ার প্রবলেম শুরু হয়ে গেল, আমি সাথে সাথে ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম। ওষুধ খেয়ে কোথায় উপকার পাবো, বরং এটা আমার সমস্যায় বাড়ায় দিল, আমার কেসটাই স্পয়েল করে দিল, রুগী এসে বলে। তাহলে তৃতীয় নাম্বারটা হলো, আরেকটু বলে নি, একজন পেশেন্ট আপনাকে বলবে অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়ার পরে আমার সিমটম গুলো বেড়ে গেল, আমার প্রবলেম ভয়ানক আকার ধারণ করলো, আমার নতুন নতুন সিমটম দেখা গেল। রুগী বলবে আমি কখনোই অ্যালোপ্যাথিক মেডিসিন খাই না, কারণ এটা আমার শুট করে না, এগুলা কথা বলে। 2টা ক্যাপসুল খাইছি ডাক্তার সাহেব, উফ, খাওয়ার পর থেকে বুক কি জ্বালা, এই জ্বালা আর ভালো আমি সব বন্ধ করে দিয়েছি। রুগী এই কথাগুলো বলে। তো এটা রুব্রিক্স কি? এটা রুব্রিক্স হলো সুপারস্টিশিয়াস। এটা রুব্রিক্স হলো সুপারস্টিশিয়াস। হ্যাঁ, যে সিয়াম লিখছে, এসকেপ অ্যাটম আগে লিখেছে। আসলে হয় কি, অনেক রুব্রিক্স তো আসতে থাকে, আমি সুপারস্টিশিয়াস বললাম, এটার ডেলুশন নিয়ে একগাদা আসতে পারে, কিন্তু আমরা যখন একদম মূল জায়গায় যাব, একটা হলো কি আমার কাছের সর্বকাছের যেটা আসবে সেটাকে আমি নেব, দূরের গুলাকে অ্যাভয়েড করব, এটাই হলো প্র্যাকটিস। তো যাক, সুপারস্টিশিয়াসটা কি? সুপারস্টিশিয়াসের ডিকশনারি মিনিং হচ্ছে কুসংস্কার, যার কোনো কারণ থাকে না, এর কোনো রিজন বা ফ্যাক্টরের উপরে নির্ভরশীল থাকে না, ঘটনার পেছনে কোনো কারণ বা কোনো রিয়েল ফ্যাক্টর থাকে না, এরকমটা বিশ্বাস। 2টা ট্যাবলেট খেলো, তার বুক জ্বালা পোড়া ইয়ে হয়ে গেল, এটা কি মানা যায়? হাজার হাজার লোক তো খাচ্ছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি কয় পার্সেন্ট খায়? অ্যালোপ্যাথি সব খায়, ওই তাদের তো ইয়ে হচ্ছে না। হ্যাঁ, আরেকটা কমপ্লিকেশন হয়ে যাচ্ছে, সেটা মানছি, কিন্তু খাওয়া মাত্রই তার প্রবলেম হয়ে গেল। তো সুপারস্টিশিয়াসের আরেকটা অর্থ হলো অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসটা কি? একটা ভুল ইনফরমেশন যখন কেউ বা একদল ব্যক্তি তাকে বলে যে এরকম ঘটনা ঘটেছে, তখন সে সেটার উপরে বিশ্বাস রাখে, সে ওই তথ্য সঠিক বেঠিক বিশ্লেষণ করে না। আরেকটা অর্থ হলো ভ্রম। তাহলে সুপারস্টিশিয়াস হলো মূর্খতা বা অজ্ঞতার ফলে সৃষ্ট বিশ্বাস বা প্রথা বা চর্চা, অজানা ভয় বা জাদু টোনাতে বিশ্বাস বা সুযোগ বা চান্সের উপরে আস্থা, অজানা বস্তু বা গড বা ঈশ্বর বা আল্লাহর প্রতি অযৌক্তিক ভয় বা ওই প্রবৃত্তি। হ্যাঁ, এমন একটি বিশ্বাস করা যার কোনো উপযুক্ত যুক্তি নাই, কোনো বৈজ্ঞানিক পটভূমিও নাই। যেমন মনে করেন কোন রোগী যখন আপনার সামনে আসছে, আপনি দেখতে পাচ্ছেন সে অনেক মোটা কড়া পালা পরে আসছে, অনেকে আবার দেখা যাচ্ছে যে অষ্টধাতুর চুড়ি পরে থাকে, আবার এখানে যে কালো রঙের পোলতার মতো নিয়ে পরে থাকে, বিভিন্ন ধরনের দেখা যায়, আঙ্গুলে দেখা যাচ্ছে অনেক ধরনের পাথরের আংটি, হ্যাঁ, তাবিজ পরে আসছে, গলায় বাহুতে সব বেঁধে রাখছে। তো বা কথা বলতে বলতে রুগী এমন কথা বললো যে ডাক্তার সাহেব আমার এরকম সমস্যা হয়েছে, তো আমার পরিচিত জনরা বললো যে তুমি অমুক দরবারে যাও, অমুক জায়গায় দর্শন করো, ওখানে গিয়ে মানত করো, ওখানে যে সুতা বেঁধে আসো। অথবা টাকা দেওয়ার সময় বা কিছু করার সময়, ডাক্তার সাহেব আমি আজানের সময় টাকা দেই না, আমি সন্ধ্যার সময় লেনদেন করি না, হ্যাঁ, আমি যদি টাকা দিই তাহলে দিনের বেলাতেই দিই, ডাক্তার সাহেব আমি আপনাকে মাগরিবের সময় আমারটা নাম আমার ইয়েটা লিখে রাখেন, আমি কালকে এসে আপনাকে দিয়ে যাব, সন্ধ্যার পরে আমি লেনদেন করি না। এই যে এই ধরনের অন্ধবিশ্বাস টাইপের কথাবার্তা
রুগীরা বলে। তো রুগীদের কমন ভাষ্য যে ডাক্তার সাহেব ডিম খেলে আমার পেটের সমস্যা হয়, আম হয়, ডিম খেলে আমার ভালো লাগে কিন্তু বাড়ির লোকজন আমাকে ডিম খেতে দেয় না এই ইয়াতে। হ্যাঁ, আমার আঙ্গুর খেতে ভালো লাগে কিন্তু আঙ্গুর খেলে আমার ঠান্ডা লেগে যায়, তাই আমাকে মা আঙ্গুর খেতে দেয় না। অ্যান্টিবায়োটিক খেলাম, অ্যান্টিবায়োটিক খেলে আমার জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে সুপারস্টিশিয়াস টাইপের আর কি। হ্যাঁ, আমরা নিতে পারি। তো ইম্পর্টেন্ট নোট হলো, এইটা আপনারা লিখে নিতে পারেন, সেটা হলো যে আমাদের হোমিওপ্যাথি জগতে মানে আমাদের হোমিওপ্যাথি ম্যাট্রিমেডিকার মধ্যে যত সুপারস্টিশিয়াস মেডিসিন আছে, সবচেয়ে বড় সুপারস্টিশিয়াস মেডিসিন হলো স্টেমোনিয়াম। এর থেকে বড় সুপারস্টিশিয়াস আপনি আর ম্যাট্রিমেডিকায় পাবেন না। মনে করেন একজন পেশেন্ট আপনার কাছে আসলো, হোমিওপ্যাথিক মেডিসিন নিল, ভালো করে খেয়াল করেন, এগুলো হয়, প্র্যাকটিক্যাল জিনিস বলছি। পেশেন্ট আপনার কাছে আসছে, হোমিওপ্যাথিক মেডিসিন নিল, পরের দিন ফোন করে আপনাকে, সকালেই পরের দিন একদম সকালবেলা ভোরে ফোন, খুব বিরক্তি, ডাক্তার সাহেব, আর খুব দুশ্চিন্তা নিয়ে বলছে, ডাক্তার সাহেব কি মেডিসিন দিলেন, মেডিসিন খাওয়ার পর থেকে আমার সব বেড়ে গেল, অথচ আপনি প্লাসিবো দিয়েছিলেন। কি মেডিসিন দিলেন, আপনার এটা খাওয়ার পরে আরো খারাপ হয়ে গেল। ঠিক আছে, এটাও কিন্তু সুপারস্টিশিয়াসের মধ্যে যায়। তো স্টেমোনিয়াম একজন খুব খাঁটি মানুষ, পিওর মানুষ, হ্যাঁ, নিজেকে অত্যন্ত খাঁটি মনে করে, ঈশ্বর যাই নির্দেশ দেয় অন্ধভাবে সুপারস্টিশন, অন্ধভাবে অনুসরণ করেন। তিনি ঈশ্বরের একজন ব্লাইন্ড ফলোয়ার, অন্ধভক্ত। সে ওষুধে বিশ্বাস রাখতে পারছে না, সে হলো সুপারস্টিশিয়াস। অ্যালোপ্যাথি খেলে এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সুপারস্টিশিয়াস। আপনি বললেন না না না, এরকম হতে পারে না, আপনি আমার মেডিসিন খেয়ে যে বলছেন যে বেড়ে গেছে, এরকম হওয়ার চান্সই নাই, আমার মেডিসিন এরকম হতেই পারে না। তারপরে না, ডাক্তার সাহেব ওটা খেয়ে হয়েছে। সুতরাং স্টেমোনিয়ামের ভয় থাকে, যদি সে মেডিসিন খায় তাহলে তার সিমটম গুলো বেড়ে যাবে বা খারাপ হয়ে যাবে, কারণ সুদূর অতীতে তার এরকম এক্সপিরিয়েন্স আছে। তাই স্টেমোনিয়াম পেশেন্ট অ্যালোপ্যাথি মেডিসিন অ্যাভয়েড করে, কারণ তার মনের মধ্যে এই ভয় কাজ করে যে অন্য সমস্যা তৈরি করবে। তাহলে তিনটা রিজন আমরা পাইলাম এলোপ্যাথিতে না যাওয়ার। একটা হলো সার্জারি, লং টার্ম ট্রিটমেন্ট, যা সে কখনোই চায় না। কেন চায় না সেটা তো বলে দিলাম। তো যখন সে আগে অ্যালোপ্যাথি মেডিসিন খেয়েছিল তখন তার কি হয়েছিল, অনেক সিরিয়াস ইস্যু তৈরি হয়েছিল। বিশেষ করে ওষুধ খাওয়ার পরে অ্যাসিডিটি বেড়ে গেছিল, গা ঘাটতো, বমি হতো, উকি হতো, খাবার রুচি চলে গেছিল, ঘন ঘন ডায়রিয়া হতো। এই জন্য স্টেমোনিয়াম এরপর থেকে অ্যালোপ্যাথি মেডিসিন আর খেতে চায় না। তবে খুবই আর্জেন্ট আর হচ্ছেই না, এরকম যদি না হয় তাহলে সে অ্যালোপ্যাথির আশেপাশে যাবে না। যখন তার লাইফ থ্রেটেনিং সিচুয়েশনে চলে আসছে তখন সে অ্যালোপ্যাথি মেডিসিন খাবে। সে ফিল করে যে অলরেডি সে ইনজুর্ড, তার অলরেডি একটা প্রবলেম আছে, সে চায় না, এবং সাথে সাথে সে ফিল করে যে আমি যদি অ্যালোপ্যাথি মেডিসিন খাই তাহলে ইনজুরি আর কখনোই ভালো হবে না, ওই যে ডেলুশন ইনজুরি অফ বিং ইনজুর্ড চলতে থাকবে। তাহলে সে ইতিমধ্যে ইনজুরিতে আছে এবং ভবিষ্যতে তার এই ইনজুরিটা আরো মাল্টিপ্লাই হবে, আরো বাড়তে থাকবে। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে ছটা, এইভাবে মাল্টিপ্লাই হতে থাকবে। এই জন্য সে অ্যালোপ্যাথির কোনো হেল্প নিতে চায় না। এই জন্য তার প্রয়োজন যে কোনো প্রকার হেল্প নেওয়ার আগে আমাকে ইনফরমেশন কালেকশন করতে হবে। ইনফরমেশন, অসুখ সম্পর্কে আগে আমি বুঝি, আমাকে জানতে হবে। এই কারণে সে আগে ইনফরমেশন কি করে, কিরকম বিষয়টা এটা একটু বুঝি। আপনি আপনার চেম্বারে অনেক এরকম পেশেন্ট পাবেন যারা আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে যে ডাক্তার সাহেব আমার প্রবলেমটা কি, প্লিজ আমার প্রবলেমটা একটু বলেন তো, আমার অসুখটা সম্পর্কে একটু বলেন তো, আমার সমস্যাটা কি, আমার আসলে কোথায় কি হচ্ছে একটু বুঝে বলেন তো, আমার এই যে রোগটা এটা কি টাইপের রোগ, কি ধরনের রোগ আমাকে একটু বুঝায় বলবেন। এই টাইপের প্রশ্নগুলা রোগী কিন্তু সচরাচর বলে থাকে, আমরা শুনি না এরকম, চেম্বারে কিন্তু আমরা শুনতে পাই।
আবার আপনার কাছে এমন অনেক রোগী আসবে যারা এক গাদা রিপোর্ট নিয়ে আসবে, এক গাদা রিপোর্ট। এর আগে কাকে কাকে নিয়ে আসতে দেখছি আমরা, কে কে নিয়ে আসছে, কোন কোন মেডিসিন আমরা তো শিখেছি। হাইসিমাস, নাক্সভমিকা, আর্সেনিক অ্যালবাম, আর বলেন আর্সেনিক অ্যালবাম, হ্যাঁ, আর আরেকটা কি? নাক্সভমিকা, হ্যাঁ সরি, নাক্সভমিকা স্যার। হ্যাঁ নাক্সভমিকা আমরা এর আগে শিখেছি। ফসফরাস 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 বলেছিলাম, আমরা শিখেছিলাম হচ্ছে আর্সেনিক আর নাক্সভমিকা। এক গাদা ফাইল নিয়ে আসবে, তাই না? আমরা ফাইল দেখেই দুটো মেডিসিনকে আলাদা করতে পেরেছিলাম, শিখেছিলাম ওইটা। তো যাক, মার্কসলে বলছিলেন মনে হয়, হ্যাঁ মার্কসলে তো এটা বলছিলেন মনে হয়। মার্সলে বলেছিলাম। আচ্ছা যাক, তাহলে আমরা এখন জেনে রাখি আর্সেনিক এবং নাক্সভমিকা এক গাদা ফাইল নিয়ে আসছে, সে সব বস্তা বস্তা করে গুছিয়ে রেখেছে দুইজন। আর আজকে দেখলাম ইস্টামোনিয়াম এক গাদা রিপোর্ট নিয়ে আসছে। হ্যাঁ, এই রিপোর্ট গুলোর মধ্যে দেখবেন যে ব্লাড রিপোর্ট, এক্স-রে রিপোর্ট, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট, হ্যাঁ এমআরআই, নানান ধরনের সব রিপোর্ট আছে। এরকম ক্ষেত্রে আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করবেন, এই প্রশ্ন এতগুলা রিপোর্ট দেখলে আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন, বুঝছেন? যারা এক গাদা রিপোর্ট নিয়ে আসবে তাদেরকে আপনি অবশ্যই এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন। মনে করেন যে আপনার কাছে পেশেন্ট আসছে, হ্যাঁ, এসে আপনাকে জিজ্ঞাসা করলো যে ডাক্তার সাহেব, মানে জিজ্ঞাসা না, আপনার কাছে আসলে তো এসে বললো যে ডাক্তার সাহেব আমাকে কিছু টেস্ট লিখে দেন, আমাকে একটু অ্যাডভাইস লিখে দেন, আমাকে একটু প্রেসক্রিপশন লিখে দেন, তো কি কি করতে হবে, আমাকে একটু টেস্ট লিখে দেন। তো কিছু ভাষা আছে আমার মনে পড়ছে না, রুগীরা সেগুলো বলে, একটু টেস্ট দিয়ে দেন। তো তো অনেক রুগী এসে ডাক্তারকে বলে, আমাদেরকে বলে যে ডাক্তার সাহেব মনে করেন একটু রুটিন চেক আপ গুলা দেন, এই কথাটা বলে, রুটিন চেক আপ দেন, আমি টেস্ট করে দেখি তো আমার ভিতরে কি কি হয়েছে। অথবা রুগী বলে যে আপনার কি মনে হচ্ছে যে আমার কিছু টেস্ট করা লাগবে, আপনি দিতে পারেন, আপনি লিখে দিতে পারেন, আমার এই যেটা যেটা দরকার আপনি লিখে দেন। এই কথাগুলো কিন্তু ইস্টামোনিয়াম পেশেন্টরা বলে। তো যাক, যে জায়গায় ছিলাম, যে রুগী অনেক রিপোর্ট নিয়ে আসছে, আপনি অবশ্যই তাকে জিজ্ঞাসা করেন যে এই টেস্ট গুলা কি ডাক্তার আপনাকে করতে দিয়েছে নাকি আপনি নিজে নিজে করেছেন। আপনি যে টেস্ট গুলো নিয়ে আসলেন এগুলা কি ডাক্তার আপনাকে এতগুলো লিখে দিয়েছে নাকি আপনি নিজে নিজেই করেছেন, নাকি আপনি ডাক্তারকে বলেছিলেন যে টেস্ট গুলো দিতে। যদি পেশেন্ট বলে যে ডাক্তার সাহেব আমি এগুলো করতে চাইনি, কিন্তু ওই ডাক্তারই আমাকে এই রোগ কনফার্ম হওয়ার জন্য এই টেস্ট দিয়েছে, তাহলে এই বিষয়টা আলাদাই, ক্রাইটেরিয়া আলাদা, অন্য মেডিসিন। কিন্তু পেশেন্ট যদি বলে ডাক্তার দিতে চাইনি, ডাক্তার বলছে না না দরকার না, আমি তো জানি এটা এই রোগ, হ্যাঁ আপনার ব্লাড টেস্ট অন্য কিছু করা লাগবে না, কিন্তু পেশেন্ট যদি ইস্টামোনিয়ামের হয় তাহলে সে ডাক্তারকে ইনসিস্ট করবে, ডাক্তারকে বলবে প্লিজ ডাক্তার সাহেব একটা অ্যাডভাইস লিখে দেন, প্লিজ ব্লাড টেস্টটা করে দেন, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান যত কিছু আছে দিয়ে দেন। এজন্য আপনি দেখতে পাবেন ইস্টামোনিয়াম পেশেন্ট আপনার কাছে আসার সময় এক গাদা রিপোর্ট নিয়ে আসছে, এবং অনেক রিপোর্ট আছে যেগুলো প্রয়োজন, আমরা তো বুঝি। ধরেন কথার কথা আপনার উদাহরণ দিয়ে বলছি যে কিডনিতে একটা সমস্যা নিয়ে একটা রোগী আসছে, তাহলে খুবই স্বাভাবিক কিডনি রিলেটেড যে টেস্ট, কিছু ব্লাড টেস্ট, ইউরিনের টেস্ট এগুলো থাকবে, এমআরআই তো থাকবে না, তাই না? এখন কোন কিডনি রিলেটেড প্রবলেম নিয়ে কোনো পেশেন্ট যদি এমআরআই এর রিপোর্ট নিয়ে আসে তাহলে আপনি কি ভাববেন? তার তো প্রয়োজন নাই, তারপরে সে করে নিয়ে আসছে, মানে সে পছন্দ করে, ইস্টামোনিয়াম পছন্দ করে ব্লাড টেস্ট, এক্স-রে, স্পেশালি এক্স-রে, আল্ট্রাসাউন্ড সে অনেক পছন্দ করে, ব্লাড টেস্ট একটু কম পছন্দ, কারণ ওখানে ইনজেকশনের বিষয় আছে, কিন্তু এই যে যেগুলা স্ক্যান করা সেগুলা সে খুব পছন্দ করে। সে পছন্দ করে তার শরীরের মধ্যে কি ঘটতে চলছে সেটা জানতে, এটাই হলো ইস্টামোনিয়ামের বড় চাওয়া। সুতরাং কেউ যদি আপনার কাছে অনেক রিপোর্ট নিয়ে আসে তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনাকে কে এই টেস্ট গুলো করতে বলেছে। বুঝতে পারছেন? তো ইস্টামোনিয়াম এই এগুলা কিছু হলে সে ঘুমাতেই পারে না, এই একটা কিছু হলো সাফারিং বা ইয়েতে, তখন সে ঘুমাতে পারে না। কারণ কি জানেন? কারণ ইস্টামোনিয়ামের মধ্যে প্রবলেম থাকে হচ্ছে ফেয়ার ডার্ক অফ,
রুব্রিক্স আছে আমাদের ফেয়ার, ডার্ক, অফ। স্ট্যামোনিয়ামের কাছে ডার্কের মধ্যে বাস করাটা একদম কঠিন ব্যাপার, সে থাকতেই পারে না। ডার্ক মানে আমি জানি না, যেখানে নলেজ নাই। আপনি যদি একজন স্ট্যামোনিয়াম পেশেন্টের বাসায় যান তাহলে দেখতে পাবেন তার রুম, সে কেমন রুমে বসবাস করছে। দেখবেন যে একদম রুমে এক গাদা লাইট, হ্যাঁ টিউব লাইট, আমার এখানে দুটো লাইট জ্বালানো আছে, এইরকম এনার্জি লাইট, এলইডি লাইট, অনেক অপশন থাকবে তার রুমের মধ্যে। শুধু লাইটিং ফাংশন করে রাখবে না, সে যখন থাকবে রুমে সবগুলা লাইট জ্বালায় রাখবে। তাহলে স্ট্যামোনিয়াম রুমে পর্যাপ্ত লাইট থাকতে হবে। আমি আমাদের এক বড় ভাই আছে, বেশ বুনিয়াদি ফ্যামিলি, আপনার দিনাজপুরে বাড়ি আর কি, হিলি বর্ডার এলাকায়, অনেক তো তার টয়লেট আমি একবার গেছি, মানে আমি তার বাসায় গেছিলাম, তো টয়লেটে গেলাম, টয়লেটটা বাসার বাইরে, গ্রামীণ পরিবেশে যেটা হয় আর কি, অ্যাটাচ বাথও থাকে আবার বাইরে ইয়েতে থাকে। তো সেই বাথরুমে বাপরে বাপ লাইট কত লাগাইছে, আমার দেখে তো মাথায় নষ্ট। এত লাইট, মানে আপনি সব লাইট জ্বালালে আপনার ছায়া রুমের মধ্যে থাকবে না, এইরকম একটা অবস্থা। তো ঠিক একই ভাবে স্ট্যামোনিয়ামের ভিতরে কোন একটা প্রবলেম দেখা দিলে সে তখন দেখাচ্ছে স্টোমাকের এক্সরে করবে। ওনার প্রবলেম স্টোমাকে নাই, তারপরে এক্সরে করতেছে, ইসিজি করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, কি কি প্রয়োজন সব করবে। সে চায় তার বডি সবকিছু কেমন আছে সব জানতে। ঠিক আছে, রুগী এসে বলে যে ডাক্তার সাহেব আপনি তো আমাকে চেস্ট এক্সরে করতে বলেছেন, তো আপনি ওটা যখন দিলেন আমি যাবই, যখন আপনি একটা কাজ করেন আমার স্টোমাকের এক্সরে দিয়ে দেন, অথবা ধরেন যে এমনি অন্য টেস্টে আপনি আমাকে রুটিন চেকআপ দিয়ে দেন, আপনি আমার সিবিসি দিয়ে দেন, এইভাবে রুগীর এসে বলে। লোয়ার অ্যাবডোমেনের আপনি ধরেন যে কোন একটা কারণে লোয়ার অ্যাবডোমেন টেস্ট করতে হবে মহিলা, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড লিখে দিলেন, বলে যে এটা করে নিয়ে আসেন। ডাক্তার সাহেব লোয়ার অ্যাবডোমেন করবোই যখন, তাহলে পুরোটাই দেন, হোল অ্যাবডোমেন দিয়ে দেন। হ্যাঁ, ওটা দেখি না, মানে হোল অ্যাবডোমেন মানে কি, এভরিথিং সে দেখতে চায়, একদম এভরিথিং সে দেখতে চায়। ঠিক আছে, তো স্ট্যামোনিয়াম পেশেন্টের রুমে ফুল লাইট থাকতে হবে, এমনকি সূর্যালোকময় দিনেও তারা একদম জানালার পর্দা খুলে লাইট ঢোকার ব্যবস্থা করে দিবে। শুধু তাই না, তারা পাশের রুম, পাশের বাথরুম, যেটা বললাম ওই ভাইয়ের বাড়ির বাইরের বাথরুম, সেখানে এমন লাইট, এই এগুলো থাকবে। আবার ভেবে দেখেন যে এই জিনিসটার সাথে মিলান, ফিজিক্যাল জায়গার সাথে, এনভায়রনমেন্টের সাথে তার ভিতরের কাজ। লোয়ার অ্যাবডোমেন দিয়েছেন, হোল অ্যাবডোমেন করতে হবে, হ্যাঁ, চেস্টের দিয়েছেন, তাহলে স্টোমাকেরও করতে হবে, মানে সব কিছু এভরিথিং তার জানা চাই। তো এরকমটা কেন তার মধ্যে ইয়ে হয়, ওই যে ফেয়ার ডার্ক অফ থেকে, স্ট্রেঞ্জ থিং সামথিং উইল কাম, ডার্কের মধ্যে সে বসবাস করতে পারে না, তার দরকার খুব স্ট্রং লাইট প্রয়োজন, লাইট ডিজায়ার ফর, আমাদের রুব্রিক্স আছে লাইট ডিজায়ার ফর। স্ট্যামোনিয়াম চাই তার প্রবলেমটা সম্পর্কে জানতে, লাইট ডিজায়ার ফর। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখছি।